হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংরেজি পাঠশালা। আরও একটি ইন্টারেস্টিং লেসন নিয়ে তোমাদের সামনে হাজির। আজকে থাকছে নমিনেটিভ অ্যাবসলিউট। আজকে আমরা শিখব হোয়াট ইজ নমিনেটিভ অ্যাবসলিউট, নমিনেটিভ অ্যাবসলিউট কি, ইংরেজি গ্রামারের এই কনসেপ্টটি কেন আমরা শিখব, ইংরেজি গ্রামারের এই কনসেপ্টটিকে কিভাবে ব্যবহার করা হয়, অর্থাৎ কোন ধরনের বাংলা থাকলে আমরা এটা ব্যবহার করব এবং কিভাবে সেন্টেন্সটা তৈরি করব, নমিনেটিভ অ্যাবসলিউটকে কেন নমিনেটিভ ফ্রেজ বলা হয়, কেনই বা অ্যাবসলিউট বলা হয়, A to Z কনসেপ্ট উইল বি ক্লিয়ার্ড ইন দিস সিঙ্গেল ভিডিও। তো আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকা চাই। তাহলে চলো প্রথমে আমরা দেখে নিই হোয়াট ইজ নমিনেটিভ অ্যাবসলিউট। নমিনেটিভ অ্যাবসলিউট কি? দেখো, ইট ইজ এ ফ্রেজ। এটা একটা ফ্রেজ। ফ্রেজ মানে তোমরা জানো শব্দগুচ্ছ, কতগুলো শব্দ পাশাপাশি বসে একটা অর্থ প্রকাশ করে। এর মধ্যে সাবজেক্ট বা ভার্ব থাকে না, ক্লজের সঙ্গে এখানেই এর তফাৎ। ঠিক আছে, ক্লজ যেমন একটা বাক্য, এটা বাক্য নয়, শব্দগুচ্ছ। কনসিস্টিং অফ এ নাউন, এখানে একটা নাউন অথবা একটা প্রোনাউন অবশ্যই থাকবে, এবং হ্যাভিং নো ডাইরেক্ট স্ট্রাকচারাল কানেকশন উইথ দ্য মেইন সেন্টেন্স। এটা আমি লাস্টে গিয়ে তোমাদের ডিটেলসে বলে দেবো যে এটাকে কেন অ্যাবসলিউট বলে। তখনই এই উত্তরটা পেয়ে যাবে যে মেইন বাক্যের সঙ্গে এর গঠনগত ডাইরেক্ট কোনো সম্পর্ক থাকে না। ঠিক আছে, শুধু এইটুক জায়গা পর্যন্ত তোমরা বোঝো যে এটা একটা শব্দগুচ্ছ যেটা হচ্ছে নাউন অথবা প্রোনাউন নিয়ে গঠিত। স্ট্রাকচারাল কানেকশানটা উদাহরণের মাধ্যমে একটু পরে বোঝাচ্ছি আমি। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে একটা উদাহরণ দিই জাস্ট, তারপরে ওভারভিউ দিয়ে আমি এর পরেরটাই করছি। প্রথমে দেখো একটা উদাহরণ দিলাম নমিনেটিভ অ্যাবসলিউটের। দ্য ডে বিং ক্লাউডি, দিনটি মেঘাচ্ছন্ন হওয়ায় আমরা স্কুলে যেতে পারিনি। এটাকে আমরা নমিনেটিভ অ্যাবসলিউট বলছি। জাস্ট এটা ফ্রেজ এবং নাউন আছে, এটা বুঝি, পরে যাচ্ছি। এখানে দেখো দ্য ডে, এটা হচ্ছে একটা নাউন। ঠিক আছে, তার মানে একটা, দুটো, তিনটে, চারটে শব্দ নিয়ে একটা ফ্রেজ হয়েছে এবং তার মধ্যে কিন্তু একটা নাউন রয়েছে। ওকে, তাহলে এটাকে আমরা নমিনেটিভ ফ্রেজ বলছি। এই পর্যন্ত আমরা বুঝলাম, এটা জাস্ট দেখিয়ে দিলাম যেটা এটা নমিনেটিভ ফ্রেজ। এবার প্রশ্ন হচ্ছে কোন ধরনের বাংলা বাক্য থাকলে আমরা নমিনেটিভ অ্যাবসলিউট ব্যবহার করব। দেখি, হোয়াই ডু ইউ নিড টু লার্ন ইট, কেন শিখবো। বাংলায় যে সমস্ত অসমাপিকা ক্রিয়ার শেষে হওয়ায়, ঘটায়, হওয়ার পর, ঘটার পর এই ধরনের বিভক্তি থাকে, এ জাতীয় বিভক্তি থাকে, সেক্ষেত্রে আমরা নমিনেটিভ অ্যাবসলিউট ব্যবহার করে ট্রান্সলেশন করব। ঠিক আছে, ভালো করে খেয়াল করো। অসমাপিকা ক্রিয়া কি? কারণ একটা ক্রিয়াও দেখো, আমরা যদি বলি হওয়ায়, বাক্যটা সম্পূর্ণ হচ্ছে, হয় না। ঘটায়, হওয়ার পর, ঘটার পর, এগুলো সব নন ফাইনিট ভার্ব, এগুলো দ্বারা বাক্যের অর্থ কমপ্লিট হয় না। এই ধরনের নন ফাইনিট ভার্ব যদি থাকে, হওয়ায়, ঘটায়, পড়ার পর, হওয়ার পর, এই ধরনের অসমাপিকা ক্রিয়া যদি থাকে, তাহলে আমরা অবশ্যই নমিনেটিভ অ্যাবসলিউট ব্যবহার করে ইংরাজি থেকে, বাংলা থেকে ইংরাজি করব। ঠিক আছে, এবার আমরা দুটো উদাহরণ নিয়ে নিই। ঠিক আছে, দেখো, দিনটি মেঘাচ্ছন্ন হওয়ায়, হওয়ায় আছে, নমিনেটিভ অ্যাবসলিউট দিয়ে এটা ট্রান্সলেট করতে হবে। সূর্য অস্ত যাওয়ার পর, ঠিক আছে, এই যে যাওয়ার পর আছে, দেখেছো, হওয়ায়, যাওয়ার পর, তাহলে এইটা হচ্ছে নমিনেটিভ অ্যাবসলিউট দিয়ে করতে হবে, এটাও নমিনেটিভ অ্যাবসলিউট দিয়ে করতে হবে। এবার তো আসছে কিভাবে করব। নমিনেটিভ অ্যাবসলিউট কি বুঝলাম, কোন ধরনের বাংলা বাক্যকে যুক্ত করতে হয়, হাউ টু মেক সেন্টেন্স, কি করে সেন্টেন্স তৈরি করব, আসছি। স্ট্রাকচার বলে দেবো, প্লাস প্র্যাকটিস করিয়ে দেবো। ওকে, এবার দেখো স্ট্রাকচারের ক্ষেত্রে দুটো রুল আছে। ফার্স্ট রুলটা কি, ভালো করে খেয়াল করো। ফার্স্ট রুল হচ্ছে প্রথমে নাউন অথবা প্রোনাউন যেটা থাকবে সেটা লিখবো, পরে একটা বিং বসাবো, তারপরে যে অ্যাডজেক্টিভ থাকবে সেই অ্যাডজেক্টিভটা লিখবো, তারপরে মেইন সেন্টেন্সটা লিখবো। ট্রান্সলেশন করিয়ে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, কোন ক্ষেত্রে ব্যবহার হয় এটা? এই রুলটা যেখানে যে সমস্ত অসমাপিকা ক্রিয়া হওয়ায়, ঘটায়, এই ধরনের ক্ষেত্রে থাকে। ওকে, একটা উদাহরণ দিয়েছি, দিনটি মেঘাচ্ছন্ন হওয়ায়। তাহলে তুমি বুঝতেই পারছো এখানে হওয়ায় আছে, তাহলে এটা এই প্রথম সূত্র দিয়ে হবে। আচ্ছা, এখানে দিনটি মেঘাচ্ছন্ন হওয়ায়, এটা হচ্ছে তোমরা জানো নমিনেটিভ অ্যাবসলিউট করতে হবে, আর মেইন সেন্টেন্স দাঁড়াচ্ছে হচ্ছে আমরা থেকে এটা। তাহলে আমরা এই অ্যাবসলিউট ফ্রেজটা কি করে করব? প্রথমে সাবজেক্ট কোনটি? সাবজেক্ট তো বলবো না, নাউন। এখানে নাউন কোনটি? দিনটি, ডে লিখলাম। তারপরে কি আছে সূত্রে? বিং। আচ্ছা, বিং বসালাম। ওকে, তারপরে কি আছে?
অ্যাডজেক্টিভ, এখানে অ্যাডজেক্টিভ কোনটা? মেঘাচ্ছন্ন। মেঘাচ্ছন্ন ইংরেজি কি? ক্লাউডি। তাহলে বিংয়ের পরেই অ্যাডজেক্টিভ বসলো, তার দ্য ডে বিং ক্লাউডি। দেখো নমিনেটিভ ফ্রেজ তৈরি হয়ে গেল, যার বাংলা মানে দিনটি মেঘাচ্ছন্ন হয়। একদম সোজা। তারপরে মেইন সেন্টেন্স আমরা লিখে দিয়েছি, আমরা স্কুলে যেতে পারিনি, উই কুড নট গো টু স্কুল। ওকে, আর উদাহরণ দিলাম, মিটিং শেষ হওয়ায় আমরা বাড়ি ফিরেছিলাম। তাহলে এখানে তো হওয়ায়, তাহলে এখানে নাউন মিটিং, তারপরে বিং বসালাম, এখানে শেষ বলতে এখানে ওভার লিখেছি, এটা অ্যাডজেক্টিভ। ওকে, তারপরে দেখো উই রিটার্ন টু হোম, এটা হচ্ছে কি আমার নমিনেটিভ অ্যাবসলিউট তৈরি হয়ে গেল। এবার সেকেন্ড রুলে চলো। এবার দেখো 2 নম্বর রুল কি আছে, প্রথমে নাউন বা প্রোনাউন বসবে, তারপরে একটা হ্যাভিং বসবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3 বসবে, তারপরে মেইন সেন্টেন্সটা বসবে। এটা কোন ক্ষেত্রে? আগেটা ছিল হওয়ায় ঘটায়, এটা হচ্ছে হওয়ার পর ঘটার পর এর জাতীয় বিভক্তি থাকলে। উদাহরণ কি দিলাম? সূর্য অস্ত যাওয়ার পর ওকে আমরা বাড়ি গিয়েছিলাম। তাহলে ভালো করে দেখো এখানে নাউন কোনটা? দি সান। ওকে, তারপরে সূত্র অনুযায়ী হ্যাভিং বসিয়েছি। এবার অস্ত যাওয়া ইংরেজি সেট, সেটের 3 নম্বর ফর্মও সেট, সেট সেট সেট। তাহলে 3 নম্বর ফর্ম এখানে লিখলাম দ্য সান হ্যাভিং সেট, এটা নমিনেটিভ অ্যাবসলিউট হয়ে গেল যাওয়ার পর বোঝাতে। ঠিক আছে, এটা মেইন সেন্টেন্স হচ্ছে উই ওয়েন্ট টু হোম। ওকে, দ্বিতীয় উদাহরণ কি দিলাম? মিটিং বাতিল হওয়ার পর তারা ফিরে গিয়েছিল। দ্য মিটিং হ্যাভিং বিন ক্যান্সেলড দে রিটার্ন। এবার ভাববে এখানে আবার বিন বসালাম কেন? সূত্রে তো বিন নেই। অ্যাকচুয়ালি এই জায়গাটা কিছুই না, এই জায়গাটা হচ্ছে ভালো করে দেখো, এটা প্যাসিভ। মিটিং বাতিল হওয়ার পর, মিটিং তো একা একা বাতিল হতে পারে না, কোনো কর্তৃপক্ষের দ্বারা মিটিংকে বাতিল করা হয়েছিল। তাহলে যখনই দেখবে একটা প্যাসিভ আছে তখন কিন্তু এখানে হ্যাভিংয়ের পরে একটা বিন লিখে দিতে হবে, আর কিচ্ছু না। যখন প্যাসিভ হবে হ্যাভিংয়ের পরে একটা বেন দিয়ে দিতে হবে, তাহলেই হয়ে গেল। ঠিক আছে, তাহলে কি করে নমিনেটিভ অ্যাবসলিউট দিয়ে বাক্য তৈরি হওয়া বুঝলে। এবার এগুলোকে নমিনেটিভ ফ্রেজ কেন বলা হয় ভালো করে বোঝো। প্রত্যেকটা ফ্রেজের মধ্যে দেখো একটা করে নাউন অথবা প্রোনাউন থাকে। ঠিক আছে, যেহেতু নাউন থাকে অথবা প্রোনাউন থাকে তাই এটাকে নমিনেটিভ ফ্রেজ বলা হয়। আর এটাকে অ্যাবসলিউট কেন বলা হয়? কারণ এই বাক্যটার সঙ্গে এই যে তুমি দেখছো এই যে ফ্রেজ দি সান হ্যাভিং সেড বলো বা দি মিটিং হ্যাভিং বিন ক্যান্সেল বলো, এই ফ্রেজের সঙ্গে মেইন বাক্যের গঠনগত কোনো ডাইরেক্ট যোগাযোগ থাকে না। এই বাক্যটা পুরো যদি সেপারেটও করে দিই তাহলে কিন্তু এই বাক্যটার কোনো ক্ষতি হবে না। ঠিক আছে, মিনিংয়ে যুক্ত আছে। আমি যদি বলি তারা ফিরেছিল, আলাদা করে বলা যায়, কোনো স্ট্রাকচারাল যোগাযোগ নেই। ঠিক আছে, কিন্তু মানের দিক থেকে যোগাযোগ আছে, কারণ এই টোটাল বাক্যটাকে এই ফ্রেজটা মডিফাই করে। ঠিক আছে, তাহলে স্ট্রাকচারাল কোনো কিন্তু ডাইরেক্ট কানেকশন নেই, এটা পুরোপুরি আলাদা, এ কারণে একে বলা হয় অ্যাবসলিউট। ঠিক আছে, আচ্ছা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও, এবং এই ধরনের গ্রামাটিক্যাল ভিডিও যদি তোমরা পেতে চাও, ইংরেজি কী করে লিখতে হয় ভালো করে জানতে চাও, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ভালো থাকো, সুস্থ থাকো, বাই।